করে। আপনারা থাইসান গ্রুপ বলে এই যে লিফট দেখবেন, লিফটের মধ্যে নাম লেখা থাকে, বাংলাদেশে পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, এটা হইতেছে ওই ক্রুপ কোম্পানি, বন্ধ হয়ে যাওয়া ক্রুপ কোম্পানির বাচ্চা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফারবেন কোম্পানি মিত্রবাহিনী দখল করে নেয়। এই দুই কোম্পানির মালিক কর্মচারীরা পর্যন্ত যুদ্ধাপরাধের দায়ে নুরনবার্গ ট্রায়ালের শাস্তি পায়। ফারবেন কোম্পানি ভাঙ্গাই তৈরি হয়। আগফা ফিল্ম ছিল না, এখন আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমাদের জেনারেশন জানে। আমরা যখন ফিল্ম দিয়ে ছবি তুলতাম আর কি, আগফা ফিল্ম, হ্যাঁ, এইটা তারা বানাইতো। তারপর BASF কেমিক্যাল কোম্পানি বাংলাদেশে আছে কিন্তু, কাকরাইলের ওইখানে অফিস। এটা হচ্ছে এই ফারবেন কোম্পানি ভাঙ্গা হয়েছে আবার। তা হেক্সট এই নামে কোম্পানি না, একটা ওষুধ কোম্পানি ছিল, এটা স্যানোফির পার্ট। হেক্সট আর রোনপোলান্ড মিলে অ্যাভেন্টিস তৈরি হয়। আমি রোনপোলান্ডকে ছিলাম, তো অ্যাভেন্টিস যখন তৈরি হয় তখন হেক্সটের কলিগরা আমাদের সাথে কাজ করতো আর কি। আমি ওই সময় রোনপোলান্ডের অনকোলজি ম্যানেজার ছিলাম, সেটা বোধ হয় 2000 সালে বা 99 সালে হবে আর কি, 99-2000 সালে হবে। তো এই ফারবেনের কিচ্ছা নিয়ে একটা বই আছে, যে এটা পড়তে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসল কথায় আসি। এই যে স্বৈরাচার বা ফ্যাসিস্টদের ব্যবসায়ীরা কখন সাপোর্ট করে, এইটা বোঝাটা খুব দরকার। কেন সাপোর্ট করতেছে সেটা বুঝার চাইতে, তাইলে বুঝবেন কেন ব্যবসায়ীদের হাসিনাকে সাপোর্টে আমাদের আনন্দিত হওয়ার উপলক্ষ আছে। দুইটা সময় বিজনেস কমিউনিটি স্বৈরাচারের সাথে হাত মিলায়। এক, যখন ইকোনমি জয় বাংলা হয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যায়। না না, আমি বানায় বলতেছি না। এই যে অ্যাডাম তোজর, এই যে বইটা, একটা ইন্টারেস্টিং আলাপ আছে এটা নিয়ে। সে দেখাইতেছে কেন নাজিরা যুদ্ধে জড়াইলো। তারা কিন্তু খুব ভালো করে জানতো যে যুদ্ধে লড়ার মতো সম্পদ কিন্তু জার্মানির নাই। মানে জানেন তো, যুদ্ধে কিন্তু সম্পদ লাগে, এটা মাথায় দেখেন। যুদ্ধ মানে সম্পদের ধ্বংস। হ্যাঁ, তো সে বলতেছে কিভাবে গ্রেট ডিপ্রেশনের সাথে, গ্রেট ডিপ্রেশন মানে পুঁজিবাদী দুনিয়ায় যে পশ্চিমে একটা গ্রেট ডিপ্রেশন, মহামন্দা আসছিল ওই যুদ্ধের আগে আগে আর কি, সব দেশে, মানে আমেরিকা সহ আর কি। তো ওই গ্রেট ডিপ্রেশনের সাথে ইউরোপে ফ্যাসিবাদের উত্থান যুক্ত। আর এই সময় বিজনেস কমিউনিটির সাথে সম্পর্ক গড়ে ওঠে স্বৈর শাসকদের। আর 2 নম্বর হচ্ছে যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ভাঙ্গা পড়ে, তখন বিজনেস কমিউনিটি স্বৈরাচারের সাপোর্টে দাঁড়ায় যায়। ওই যে আমি বলছিলাম না, যে ইনস্টিটিউট থাকলে তখন একটা স্টেবিলিটি থাকে সমাজে, তখন বিজনেস গ্রো করে। কিন্তু ইনস্টিটিউটগুলো যখন ভেঙে পড়ে, তখন স্টেবিলিটির জন্য দমন নিপীড়ন এটা লাগে, তখন স্বৈরাচারকে লাগে। বুঝতে পারছেন? এটা একটু বুঝাই বলি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কি, আর এটা কিভাবে এটা ভেঙে পড়ে, এটা কিভাবে ফাংশন করে। ধরেন আদালত, আইন, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। কর সংগ্রহ করা, ট্যাক্স কালেক্ট করা, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। নিরাপত্তা, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। নির্বাচন কমিশন, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল মার্কেট মানে ব্যাংক, শেয়ার বাজার, ফাইন্যান্সিয়াল মার্কেট, বিমা টিমা, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। মিডিয়া, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। তো আমাদের দেশে আদালত কি ইনস্টিটিউশন হিসেবে কাজ করে বাংলাদেশে? আচ্ছা, প্রশ্নটা কঠিন হয়ে গেল। হ্যাঁ, একটু খুলে বলি। ইনস্টিটিউশন ফাংশন ওইটাই যেটা ওই ইনস্টিটিউশনের মাথাকে আপনি পিনাকি না ফেদু মুন্সি তাতে কিছু যায় আসে না। সেই ইনস্টিটিউট তার নিয়মে চলবে, নিয়ম থাকবে। থানার ওসি ভালো নাকি খারাপ, সেটা থানা ভালো চলতেছে না খারাপ চলতেছে এটা বোঝা যাবে না। যে কোনো পুলিশ অফিসার একই রকমের, মোটামুটি একই রকমের সেবা দেবে। আর একটা উদাহরণ দিই, বোঝার সুবিধা হবে ইনস্টিটিউশনাল ফাংশনটা কি। ফখরুদ্দিনের বিরিয়ানি খেয়েছেন না? আমি কলে ফখরুদ্দিনের বিরিয়ানি কইতে যাই কিন্তু আবেগতাড়িত হয়ে গেছি, কারণ অনেকদিন মেলা দিন ফখরুদ্দিনের বিরিয়ানি খাই না। তো যাই হোক, ওইটা কি ফখরুদ্দিন রাঁধিছে আপনি যেটা খান? না, ফখরুদ্দিন রাঁধে নাই, ওই কোনটি যাইও নাই, কিন্তু একই সাথে বিরিয়ানি পাকাচ্ছে কেন ভাই? বিভিন্ন জায়গায় একই দিনে বিরিয়ানি পাকান, দেখবেন একই স্বাদের বিরিয়ানি। এটাই ইনস্টিটিউশনাল ফাংশন। সে ফখরুদ্দিন থাকুক আর না থাকুক, সে এমন একটা সিস্টেম করেছে যে যেই রান্না করুক স্বাদ একই হবি। কারণ কুটি থেকে মাংস কিনবি, এটা থেকে শুরু করে কতক্ষণ কি দিয়ে ম্যারিনেট করবি মাংস, কতক্ষণ চুলাত রাখবি, কি কি মশলা দিবি, কতক্ষণ দিবি, সব ঠিক করা আছে। এমন ইনস্টিটিউট বানাইতে হয়। তো আদালত কি ইনস্টিটিউট হবার পারিছে? পারে নাই। ওটা আপনি তো ইনসাফ পাবেন না। উনি সেই পক্ষ নয় পাবি যে পক্ষ তাপস পাল রে টেকা দিয়া। আর দূর কি কই, ওই এডিটর সাহেব আমার কনফিউজ হয়ে গেছে। তাপস পালের ছবি দিচ্ছে, আরে ফজলেনুর তাপস, ওর ছবি দেন, ওই ভার্জিনের ছবি দেন। তো ওই তাপস রে ওর টেকা দিয়া যে বিচারপতির সাথে সিস্টেম করবি, সে রায় পাবি। যে ভ্যাট অফিসারকে খুশি করা দিতে পারবি, সে কম ট্যাক্স দিবি। তার সাথে যে সৎ ব্যবসা করবে সে কি পারবি না। তো একইভাবে দেখেন হাসিনার নাকি বিকল্প নাই। কেন? ওর কি 2টা মাথা না 4টা হাত, নাকি মাথার মেধা বেশি, নাকি হৃদয়বান? কোনোটাই তো না। রক্ত পিপাসু, প্রতিহিংসা পরায়ণ, লোভী, মিথ্যুক, গর্ধব। রাষ্ট্র যদি ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠতো, তাহলে যে রাষ্ট্র যেই চালাক, জনগণের জীবনের রাষ্ট্রের ফাংশনে খুব একটা মেজর পরিবর্তন হইতো না। রাষ্ট্র ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় আছে জন্য ট্রাম্প ফাজলামি করলেও সে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাইতে পারে নাই।
আবার বাইডেনের পোলা হইয়া বা প্রেসিডেন্ট থাকার সময় সে মামলায় ফাইসা যাইতে হয় কিন্তু বাইডেনের পোলারে। এটা ইনস্টিটিউশন। বিজনেসের জন্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দরকার। এই আর্টিকেলটায় সে আলাপটা পাইবেন। হ্যাঁ, তো ব্যবসায়ীদের কি হয়, ফ্যাসিবাদের সাথে কাটছড়া পারলে সেটা আলাপ তো করলাম। হ্যাঁ, আরো আলাপ করা যায় কিন্তু সময় নাই, টাইম নাই। তো পারলে এই বইটা পড়ে নিয়েন। হ্যাঁ, মেলা গল্প পাবেন আর কি। হ্যাঁ, এরকম। তো হিটলারকে যে সমস্ত ব্যবসায়ী সাপোর্ট করেছিল তাদের ব্যাংকে কি হয়েছিল সেটা বুঝবার পারবেন। আরো এক্সাম্পল দেওয়া যায়, আজ আর দিতেছি না, টাইম নাই। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বাকি কাজটা করে নিয়েন। আরো মেলা জায়গায় এক্সাম্পল পাবেন। স্পেনের ফ্যাসিস্ট ফ্রাঙ্কো সময়, চিলির পিনোশের সময়, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা একই ঘটনা ঘটছিল। আবার গণেশ উল্টাইলে ব্যবসাগুলো কেমনে জয় বাংলা হয়ে গেছিল সেটাও কলে খুঁজে পাবেন। তো কইছিলাম না, এইগুলো এমনই বেকুব যে বুঝবারই পারতেছে না যে কাটাল রানী উষ্টা খেতেছে। আর উষ্টা খেলে এদের হাসিনার তেল কেমনে বের করা হবে সেটাও টের পাচ্ছে না। মূর্খ হওয়ার কিছু সুবিধা আছে, আমি তালিকা পাইছি কারা কারা কি বলিছে, টেনশন লিও না। তোমাকে ক্যাঙ্কা করে সাইজ করা হবে সেটা দেখামো এক এক করে। আজকে শুধু একজনের দেখাই। হ্যাঁ, ওই না, আচ্ছা, আর একজনকে মিচ্ছিয়ানা ডবা দিই। হ্যাঁ, দুইজনকে, তো আর বেশি না আজকে। হ্যাঁ, এই যে দেখেছেন না আনভিরের বাপ, সে কি করছে দেখেন। 100% মানুষ এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন। আমরা আছি, ব্যবসায়ীরা আছি, আজীবন আপনার সাথে থাকবো। আমরা আপনার সাথে থাকবো, কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। সে হচ্ছে আমৃত্যু হাসিনার পক্ষে থাকবে। তুই তাহলে বাঁচবো না বেশি দিন, কারণ কারাল রানীর তো সময় শেষ, তোরও সময় শেষ। সে অবশ্য মরে গেলে বেঁচে গেল। তোর আর তোর পোলা তো জেলে ঢুকানো হবি, তোর পোলা খুনের মামলা করবি। আর তুই জিন্দেগিতে কত মানুষের জমি জমা দখল করিস, খুন খারাপি করিস, সব হিসাব হবি কলে। হ্যাঁ, ভাবিস টাকা দিয়া দুনিয়া কিনে নেবো। হ্যাঁ, তোর টাকা, তোর সম্পদ, তোর বসুন্ধরা, তোর হাসিনার মধ্যে হান্দাই দিব বান্দির পুত। আর তোর ওই যে নইম নিজাম আছে না, এটা স্পেন্সার, হ্যাঁ, ওরা কিন্তু মাথার উপরে তুলে আমি ঠেকনা মারবো। আমি যেদিন দেখা হবি ওর সাথে আমি কয়ে দিলাম। হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ, হাসিনার আমলে ব্যবসাগিরি বান্দির পুত কি করেছিস এই সময় আয় দেখি। আমরা কি কি শুনেছি, ঋণ খেলাপি, ব্যাংক লুট, শেয়ার বাজার কারসাজি, অর্থ পাচার, সিন্ডিকেট, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য পণ্যের লাগাম ছাড়া মুনাফা, নির্মাণ ব্যয় বিশ্ব রেকর্ড সৃষ্টি, দুর্নীতি। এজন্য হাসিনা ভালো। হ্যাঁ, এই জন্য তবু হাসিনার তেল জমিছে, তোর বসুন্ধরা জাতীয়করণ করা হবি কলে। তারপর এটার মুনাফা দিয়ে কৃষক আর শ্রমিকদের বিনামূল্যে হাসপাতাল বানানো হবি জেলায় জেলায়, মনে রাখিস। আর দেখেন আরেকটা মাল, দেখেন কি করছে। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ বুঝি না, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেখতে চাই। তারপর দেখেন কি স্লোগান দিছে, জয় শেখ হাসিনা। হ্যাঁ, এই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম মজুমদার। উইকলে লাকসামের মাল বিএনপি করতো, কিন্তু খালেদা জিয়ার আমলে ক্যাঙ্কা মাল বিএনপির জুটে। দেখেন তার নামে রিপোর্ট। বন্ড সুবিধার অপব্যবহার এবং আমদানি রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে 1000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। গত 4 বছরে অবৈধভাবে অর্জিত অর্থের মধ্যে কমপক্ষে 210 কোটি টাকা যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খেরে বুড়া খাটাস, দাড়ি রাখিস, সুন্নতি চেহারা ধরিস, চেহারা সম্মান রাখবি না? তুই তো বদমাইশের বাচ্চা রে। সুন্নতি চেহারায় বদমাইশি করা ছাতা নাকি রে? ভাল শুন, এক পাতা কব্বরে দিয়ে রাখছি, এত টাকা দিয়ে করবো কি? ওটা তো তোর ভোগ করবার পারবো না। ওটা আমরা জয় বাংলা করে দেবো। এর একটা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক। তোর ব্যাংকে তালা লাগিয়ে দেওয়া হবি। কেউ টাকা ঢুকা রাখলে কিন্তু সরাই নেন ব্যাংক থেকে। হ্যাঁ, পরে করেন না, সাবধান করি নাই, অন্য ব্যাংকে রাখেন। আর এটা গার্মেন্টস আছে নাসা গ্রুপ, ওটাও জাতীয়করণ করা হবে। আমার গার্মেন্টস ভাই বোনেরা যদি নাসা গ্রুপে কাজ করে থাকেন, অন্য গার্মেন্টসের চাকরি খুঁজে নেন, ওইটার থাকেন না। আবার এই হারামজাদার ইচ্ছা হয়েছে এই বিসিসিআই ইলেকশন করবি, কারণ ওই যে কয়টা পদ না তার চেয়ে ক্যান্ডিডেট কম হয়েছে। একটা ক্যান্ডিডেট পাওয়াই যায়নি, যতগুলো পদ 17টা বোধ হয় পদ, তার মধ্যে 16টা ক্যান্ডিডেট হয়েছে। মানে যারা ক্যান্ডিডেট হয়েছে সবাই জিতে গেছে আর কি। এই যে দেখেন, কারণ ওই কর খেলাপি আর ঋণ খেলাপি, এই বিসিসিআই নিয়ম অনুযায়ী এনবিআর বা রাজস্ব বোর্ড থেকে জানাইতে হয় যে সে ঋণ বা কর খেলাপি না। তো উই তো ভাবিছে হাসিনার নামে সিকিউর পারলে হাসিনা এনবিআর এ কয়ে দিবি। আপনারা ওনার সাথে সিকিউর দিলেন কেন ব্যবসায়ী নেতারা? হ্যাঁ, উই তো সিকিউর দিচ্ছে ওর কারণে, আপনারা কেন ওর সাথে গলা মিলান? বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। সালমান ভাই রাঘব আমাকে বলছে বলার জন্য। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার।
এটা দেখা নানাজনে ভাবতেছে হাসিনার যদি মরণ দশাই হবে, যদি হাসিনার শাসনের অন্তিম সময় উপস্থিত হয়, তাইলে এই ব্যবসায়ীদের কেন এমন হুঙ্কার, কেন ব্যবসায়ীরা আগ বাড়ায় হাসিনা মারা খাইতে আসলো, ওনাদের কি ভয় ডর নাই? আমার আজকের আলাপ এটা নিয়ে। প্রথম কথা হইতেছে ভয় ডর থাকে ওয়েল ইনফর্মড মানুষের। আপনি ধরেন গোয়েন্দা টুলস ব্যবহার কইরা যতক্ষণ না জানবেন বিল্ডিং এর ওই পারে ওৎপাইতা বসে আছে ঘাতক, ততক্ষণ তো আপনি হেভি কনফিডেন্স নিয়ে হাইটা যাবেন ওই ঘাতকের সামনেই। এই ব্যবসায়ীরা যেহেতু বেশিরভাগই মূর্খ, তাই এরা বুঝতেই পারে নাই যে এরা সবাই একসাথে হারিকিরি করেছে। হারিকিরি কি জানেন? হারিকিরি হচ্ছে জাপানি স্টাইলে আত্মহত্যা। এটা কিন্তু খুবই সম্মানের আত্মহত্যা, মানে যারা সম্মানীয় মানুষ তারা এমন একটা কাজ করছে যে আর মুখ দেখাতে পারতেছে না, সে তখন হারিগিরি করে, মানে নিজের পেটে নিজে ইনকে করে তলোয়ার ঢুকায় দেয়, তো সুইসাইড খায় আর কি। তো এটা কয় হারিগিরি। আচ্ছা, এবার আমরা একটা ইতিহাস দেখি। ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিবাদ আসছে, বিজনেস কমিউনিটির একটা বড় অংশ তাদের সাপোর্ট করে গেছে। সেটা হিটলার হোক, মুসলমানি হোক, স্পেনের ফ্র্যাঙ্কো হোক, এমনকি হাল আমলের মোদি হোক। কিন্তু কেন তারা এমন বিপজ্জনক পলিটিশিয়ানদের সাপোর্ট করে, এইটা একটু আমাদের বুঝে দেখা দরকার, তাই না? এক নম্বর কারণ হইতেছে ব্যবসা তখনই সরগরম থাকে যদি দেশে স্ট্যাবিলিটি থাকে। মানে ধরেন মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, দাঙ্গা, আগুন, মাইকপিট এইসব যদি না থাকে। স্বৈরাচার বেশিরভাগ ক্ষেত্রে দেশকে কঠিন শাসনে রেখা এক ধরনের স্থিতিশীলতা দেয়। তো আপনার মনে হইতে পারে এটা তো ভালোই, তাইলে হ্যাঁ, তাহলে দেশ স্থিতিশীল, ব্যবসা ভালো চলতেছে, তাহলে তো ভালোই। হ্যাঁ, শোনেন ভাই, আপনি দেখবেন ভিখারীদের মধ্যে দুর্বৃত্ত আছে, তারা বাচ্চা ভাড়া করে ভিক্ষা করার সময়, তো সেই বাচ্চা তো তার না কান্নাকাটি করবে, তো কান্নাকাটি যেন না করে সেজন্য নেশা জাতীয় জিনিস খাওয়ায়, ফেন্সিডিল খাওয়ায়, ইয়াবা খাওয়ায়, ঘুম পাড়ায় রাখে। সে বাচ্চা অঘরে ঘুমায়, দেখছেন না? এরকম করে কান্দে করে বাচ্চা নিয়ে আসে, অঘরে ঘুমাইতেছে, সেই বাচ্চাকে কান্দে নিয়ে ভিক্ষা করে। তার মানে কি বাচ্চাটাকে সে শান্ত রাখছে ভালোবাসা, বাচ্চা টেক কেয়ার কইরা না রাখেনি, বাচ্চাটা তো তারও না, বাচ্চার শরীর আর ভবিষ্যৎ তো সে ধ্বংস কইরা দিচ্ছে। এই যে কাটালানের সময় ব্যাগ লুট হইয়া জয় বাংলা হইলো, এটা কারা করছে? এফবিসিসিআই তো করছে, ব্যবসায়ীরাই তো করছে, আমি আপনি তো ব্যাংক লুট করি নাই। তার মানে হাসিনা স্থিতিশীলতা হচ্ছে ফেন্সিডিল খাওয়ার স্থিতিশীলতা। গণতান্ত্রিক সমাজে যে স্থিতিশীলতা থাকে সেটা তৈরি হয় ইনস্টিটিউশন তৈরি করে। আমরা এই প্রসঙ্গে আলাপে আসবো পরে, যে ইনস্টিটিউশন কি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কি, ইনস্টিটিউশন কিভাবে ব্যবসাকে সাপোর্ট করে। ইটালির মুসোলিনি, ফ্যাসিস্ট মুসোলিনি, ওরা কিন্তু ব্যবসায়ীরা সাপোর্ট করছিল। তারপরে হিটলারের সাপোর্ট করছিল জার্মানির ব্যবসায়ীরা, এটা আমরা দেখুননি কারা কারা সাপোর্ট করছিল। তো মুসোলিনি কপালে কি হয়েছিল জানেন তো? জানেন নাকি? হ্যাঁ, জানেন না? মুসোলিনি তো পালাইতে লাগছিল, পালাইতে লেগে ধরা পড়ছিল, ধরা পড়ার পরে মারছে। ওর সাথে ওর বউ ছিল, বউ গার্লফ্রেন্ড, যাই হোক গার্লফ্রেন্ড ছিল। তারপরে মাইরা উল্টা করে ঠ্যাং উপরে তুলে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে রাখছিল। হ্যাঁ, তো তারপরে ওই সবাই যা থুতু দিত আর কি মুসোলিনিতে, কি বিশাল ফ্যাসিস্ট, থুতু দিত। তো তারপরে দেখলো যে বাচ্চারা তো থুতু দিতে পারতেছে না অত উপরে, তখন তারা নিচে নামায় রাখছে, নিচে নামায় ড্রেনের মধ্যে রাখছে, ড্রেনের মধ্যে থুতু দিছে। ফ্যাসিস্টদের পরিণতি এটা। হিটলারের কি পরিণতি হয়েছে জানেন তো? হ্যাঁ, নিজের গায়ে নিজেই আগুন দিয়া আত্মহত্যা করছে। দুই নাম্বার কারণ হইতেছে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর মার্কেট কন্ট্রোল। এটা একটু বুঝে নিই। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে মুনাফাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, যতখানি করা যায় মুনাফা ততখানি। স্বৈরাচারী শাসক সবসময় কিছু সুনির্দিষ্ট বিজনেস গ্রুপের সাথে বিশেষ একটা সম্পর্ক গড়ে তোলে। এর ফলে তাদের হাতে বাজার নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম চলে আসে এবং বিপুল মুনাফা করতে পারে। আপনাদের এক্সাম্পল দিই একটা। চামড়া বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য, তো তাই না? এই চামড়ার উপর নির্ভর করতো মাদ্রাসার লাখ লাখ এতিম শিশু। কিন্তু এই ব্যবসায়ীরা এমন একটা ব্যবস্থা তৈরি করলো যে আমরা যেন নামমাত্র দামে চামড়া বেচতে বাধ্য হই। এরা যে রপ্তানি করে চামড়ার দাম কিন্তু সেখানে কমে নাই, মেলা বাড়িছে, কিন্তু সে এমন একটা মেকানিজম করেছে যে আপনার টাকাটা দিবে না। চামড়ার ব্যবসায় বাংলাদেশের লাভ কিন্তু মারাত্মক, কিন্তু আপনি টাকা পাইতেছেন না। আমি জানি না মাদ্রাসার এতিম বাচ্চারা কেমনে চলতেছে এখন, এতিমের হকের টাকা মাইরা এরা খায়, কেমন জালেম এরা। আমার বিশ্বাস মাদ্রাসার এতিম বাচ্চারা নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে এখন টিকে আছে, কষ্ট হইতেছে কিন্তু হয়তো টিকে আছে। তো এই সাম্প্রতিক বইটায় আপনি মেলা এক্সাম্পল দেখবেন যে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শাসক সম্পর্ক কইরা প্রফিট ম্যাক্সিমাইজেশন করছে। মোদির জামানায় যেমন হয়েছে আদানি, দেখছেন না? তো এই প্রফিট ম্যাক্সিমাইজেশনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হিটলারের জার্মানি। আমি জার্মানি থেকে কয়েকটা ঘটনা একটু বলি আর কি। সেরকম ওই সময় জার্মানিতে কয়েকটা ঘটনা ঘটছিল। সেই সময় জার্মানিতে দুটো খুব বড় কোম্পানি ছিল, আইজি ফারবান আর ক্রুপ। ফারবান ছিল ইউরোপের
ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ, মানে ইউরোপের মধ্যে একটা অন্যতম বড় কোম্পানি। এদের কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল সমস্ত ব্যবসা ছিল, খুবই রেসপেক্টেড কোম্পানি ছিল। কিন্তু এদের দুইজন সায়েন্টিস্ট কিন্তু নোবেল প্রাইজও পাইছিল। এরা হিটলারকে পয়সা দিত, তারা পয়সার বদলে ব্যবসা পাইতে থাকলো, বিশাল বিশাল ব্যবসা, টেকা টেকা। তো হিটলারের পার্টিও টাকা পাইতে থাকলো। হিটলার অবশ্য কার্লরাইনের মতো নিজের টাকা নিত না, পার্টির ফান্ডে টাকা নিত। তো ফাইনালি তো জানেন যে হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে পুরায় মারছিল, তাই না? আগে গ্যাস দিয়ে তাদেরকে মাইরে ফেলতো, তারপরে পুরায় দিত আর কি। ওইটা একটা হলোকাস্ট। তো ওই হলোকাস্টে যে মানুষ পুরাইতো, তার আগে তো গ্যাস দিত, পয়জন গ্যাস দিত। এই গ্যাসটা দিত ওই ফার্বেন কোম্পানি। কেমন বদমাইশ দেখেন। আর এই যে ক্রুপ ছিল স্টিল কোম্পানি, খুব ভালো স্টিল বানাইতো, মানে এরাই সব ট্যাঙ্ক অ্যামুনিশন এই সমস্ত বানাইতো জার্মান আর্মির জন্য। হিটলার নিজে কিন্তু এই ক্রুপের ক্যাম্পেইন করতো যুদ্ধের আগে, বক্তৃতায় বলতো জার্মান পুরুষদের হইতে হবে ক্রুপের স্টিলের মতো শক্তিশালী। তো এই ক্রুপের ফ্যাক্টরিতে মেলা বোম টম মারছিল মিত্রবাহিনী, পরে বন্ধ হয়ে যায়, তবে অন্য নামে আত্মপ্রকাশ করে। আপনারা থাইসেন ক্রুপ বলে এই যে লিফট দেখবেন, লিফটের মধ্যে নাম লেখা থাকে, বাংলাদেশে পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, এটা হইতেছে ক্রুপ কোম্পানি, বন্ধ হয়ে যাওয়া ক্রুপ কোম্পানির বাচ্চা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফার্বেন কোম্পানি মিত্রবাহিনী দখল করে নেয়। এই দুই কোম্পানির মালিক কর্মচারীরা পর্যন্ত যুদ্ধাপরাধের দায়ে নুরেমবার্গ ট্রায়ালের শাস্তি পায়। ফার্বেন কোম্পানি ভাঙ্গাই তৈরি হয়। আগফা ফিল্ম ছিল না, এখন আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমাদের জেনারেশন জানে। আমরা যখন ফিল্ম দিয়ে ছবি তুলতাম আর কি, আগফা ফিল্ম, হ্যাঁ, এইটা তারা বানাইতো। তারপরে BASF কেমিক্যাল কোম্পানি বাংলাদেশে আছে কিন্তু, কাকরাইলের ওইখানে অফিস। এইটা হচ্ছে এই ফার্বেন কোম্পানি ভাঙ্গা হয়েছে আবার। তা হেক্সট এই নামে কোম্পানি না, একটা ওষুধ কোম্পানি ছিল, এটা স্যানোফির পার্ক। হেক্সট আর রোনপোলাঙ্ক মিলে অ্যাভেন্টিস তৈরি হয়। আমি রোনপোলাঙ্কে ছিলাম, তো অ্যাভেন্টিস যখন তৈরি হয় তখন হেক্সটের কলিগরা আমাদের সাথে কাজ করতো আর কি। আমি ওই সময় রোনপোলাঙ্কের অনকোলজি ম্যানেজার ছিলাম, সেটা বোধ হয় 2000 সালে বা 99 সালে হবে আর কি, 99-2000 সালে হবে। তো এই ফার্বেনের কিচ্ছা নিয়ে একটা বই আছে, যে এটা পড়তে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসল কথায় আসি। এই যে স্বৈরাচার বা ফ্যাসিস্টদের ব্যবসায়ীরা কখন সাপোর্ট করে, এইটা বোঝাটা খুব দরকার। কেন সাপোর্ট করতেছে সেটা বোঝার চাইতে, তাইলে বুঝবেন কেন ব্যবসায়ীদের হাসিনাকে সাপোর্টে আমাদের আনন্দিত হওয়ার উপলক্ষ আছে। দুইটা সময় বিজনেস কমিউনিটি স্বৈরাচারের সাথে হাত মিলায়। এক, যখন ইকোনমি জয় বাংলা হয়ে যায়, আর দুই নম্বর হচ্ছে যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যায়। না না, আমি বানায় বানায় বলতেছি না। এই যে অ্যাডাম তোজোর এই যে বইটা, একটা ইন্টারেস্টিং আলাপ আছে এইটা নিয়ে। সে দেখাইতেছে কেন নাজিরা যুদ্ধে জড়াইলো। তারা কিন্তু খুব ভালো করে জানতো যে যুদ্ধে লড়ার মতো সম্পদ কিন্তু জার্মানির নাই। মানে জানেন তো, যুদ্ধে কিন্তু সম্পদ লাগে, এটা মাথায় দেখেন। যুদ্ধ মানে সম্পদের ধ্বংস। হ্যাঁ, তো সে বলতেছে কিভাবে গ্রেট ডিপ্রেশনের সাথে, গ্রেট ডিপ্রেশন মানে পুঁজিবাদী দুনিয়ায় যে পশ্চিমে একটা গ্রেট ডিপ্রেশন, মহামন্দা আসছিল ওই যুদ্ধের আগে আগে আর কি, সব দেশে, মানে আমেরিকা সহ আর কি। তো ওই গ্রেট ডিপ্রেশনের সাথে ইউরোপে ফ্যাসিবাদের উত্থান যুক্ত। আর এই সময় বিজনেস কমিউনিটির সাথে সম্পর্ক গড়ে ওঠে স্বৈর শাসকদের। আর দুই নম্বর হচ্ছে যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ভাঙ্গা পড়ে, তখন বিজনেস কমিউনিটি স্বৈরাচারের সাপোর্টে দাঁড়ায় যায়। ওই যে আমি বলছিলাম না যে ইনস্টিটিউট থাকলে তখন একটা স্টেবিলিটি থাকে সমাজে, তখন বিজনেস গ্রো করে। কিন্তু ইনস্টিটিউটগুলো যখন ভেঙে পড়ে, তখন স্টেবিলিটির জন্য দমন ডিপিরন এইটা লাগে, তখন স্বৈরাচারকে লাগে। বুঝতে পারছেন? এটা একটু বুঝাই বলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কি, আর এটা কিভাবে এটা ভেঙে পড়ে, এটা কিভাবে ফাংশন করে। ধরেন আদালত, আইন, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। কর সংগ্রহ করা, ট্যাক্স কালেক্ট করা, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। নিরাপত্তা, এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। নির্বাচন কমিশন, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল মার্কেট, মানে ব্যাংক, শেয়ার বাজার, ফাইন্যান্সিয়াল মার্কেট, বিমা টিমা, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। মিডিয়া, এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। তো আমাদের দেশে আদালত কি ইনস্টিটিউট হিসেবে কাজ করে বাংলাদেশে? আচ্ছা, প্রশ্নটা কঠিন হয়ে গেল। হ্যাঁ, একটু খুলে বলি। ইনস্টিটিউশন ফাংশন ওইটাই যেটা ওই ইনস্টিটিউশনের মাথাকে আপনি পিনাকি না ফেদু মুন্সি তাতে কিছু যায় আসে না। সেই ইনস্টিটিউট তার নিয়মে চলবে, নিয়ম থাকবে। থানার ওসি ভালো নাকি খারাপ, সেটা থানা ভালো চলতেছে না খারাপ চলতেছে এটা বোঝা যাবে না। যে কোনো পুলিশ অফিসার একই রকমের, মোটামুটি একই রকমের সেবা দেবে। আর একটা উদাহরণ দিই, বোঝার সুবিধা হবে ইনস্টিটিউশনাল ফাংশনটা কি। ফখরুদ্দিনের বিরিয়ানি খেয়েছেন না? আমি কলে ফখরুদ্দিনের বিরিয়ানি কইতে যাই কিন্তু আবেগতাড়িত হয়ে গেছি, কারণ অনেকদিন মেলা দিন ফখরুদ্দিনের বিরিয়ানি খাই না। তো যাই হোক, ওটা কি ফখরুদ্দিন রাঁধিছে আপনি যেটা খান? না, ফখরুদ্দিন রাঁধে নাই, ওই কোনটি যাইও নাই, কিন্তু একই সাথে বিরিয়ানি পাকাচ্ছে কেন ভাই?
বিভিন্ন জায়গায় একই দিনে বিরিয়ানি পাকান, দেখবেন একই স্বাদের বিরিয়ানি। এটাই ইনস্টিটিউশনাল ফাংশন। সে ফখরুদ্দিন থাকুক আর না থাকুক, সে এমন একটা সিস্টেম করেছে যে যেই রান্না করুক স্বাদ একই হবি। কারণ কুটি থেকে মাংস কিনবি, এটা থেকে শুরু করে কতক্ষণ কি দিয়ে ম্যারিনেট করবি মাংস, কতক্ষণ চুলাত রাখবি, কি কি মশলা দিবি, কতক্ষণ দিবি, সব ঠিক করা আছে। এমন ইনস্টিটিউট বানাইতে হয়। তো আদালত কি ইনস্টিটিউট হবার পারিছে? পারে নাই। উনি আপনি তো ইনসাফ পাবেন না। উনি সেই পক্ষ রায় পাবি যে পক্ষ তাপস পাল রে টেকা দিয়া, আর দূর কি কই, ওই এডিটর সাহেব আমার কনফিউজ হয়ে গেছে, তাপস পালের ছবি দিচ্ছে, আরে ভাবলেন তাপস ওর ছবি দেন, ওই ভার্জিনের ছবি দেন। তো ওই তাপস রে ওর টেকা দিয়া যে বিচারপতির সাথে সিস্টেম করবি, সে রায় পাবি। যে ভ্যাট অফিসারকে খুশি করা দিতে পারবি, সে কম ট্যাক্স দিবি। তার সাথে যে সৎ ব্যবসা করবে সে কি পারবি না। তো একইভাবে দেখেন হাসিনার নাকি বিকল্প নাই। কেন? ওর কি দুটা মাথা না চারটা হাত, নাকি মাথার মেধা বেশি, নাকি হৃদয়বান? কোনোটাই তো না। রক্ত পিপাসু, প্রতিহিংসা করার লোভী, মৃত্যু গর্ধব। রাষ্ট্র যদি ইনস্টিটিউট হিসেবে করে উঠতো, তাহলে যে রাষ্ট্র যেই চালাক, জনগণের জীবনের রাষ্ট্রের ফাংশনে খুব একটা মেজর পরিবর্তন হইতো না। রাষ্ট্র ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় আছে জন্য ট্রাম্প ফাজলামি করলেও সে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাইতে পারি নাই। আবার বাইডেনের পোলা হইয়া বাপ প্রেসিডেন্ট থাকার সময় সে মামলায় ফাইসা যাইতে হয় কিন্তু বাইডেনের পোলারে। এটা ইনস্টিটিউশন। বিজনেসের জন্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দরকার। এই আর্টিকেলটায় সে আলাপটা পাইবেন। হ্যাঁ, তো ব্যবসায়ীদের কি হয়, ফ্যাসিবাদের সাথে গাছছড়া পাতলে সেটা আলাপ তো করলাম। হ্যাঁ, আরো আলাপ করা যায় কিন্তু সময় নাই, টাইম নাই। তো পারলে এই বইটা পড়ে নিয়েন। হ্যাঁ, মেলা গল্প পাবেন আর কি। হ্যাঁ, এরকম। তো হিটলারকে যে সমস্ত ব্যবসায়ী সাপোর্ট করেছিল তাদের ভাগ্যে কি হয়েছিল সেটা বুঝবার পারবেন। আরো এক্সাম্পল দেওয়া যায়, আজ আর দিতেছি না, টাইম নাই। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বাকি কাজটা করে নিয়েন। আরো মেলা জায়গায় এক্সাম্পল পাবেন। স্পেনের ফ্যাসিস্ট ফ্রাঙ্কো সময়, চিলির পিনোশের সময়, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা একই ঘটনা ঘটছিল। আবার গণেশ উল্টাইলে ব্যবসাগুলো কেমনে জয় বাংলা হয়ে গেছিল সেটাও কলে খুঁজে পাবেন। তো কইছিলাম না, এইগুলো এমনই বেকুব যে বুঝবারই পারতেছে না যে কাটাল রানী উষ্টা খেতেছে। আর উষ্টা খেলে এদের হাসিনার তেল কেমনে বের করা হবে সেটাও টের পাচ্ছে না। মূর্খ হওয়ার কিছু সুবিধা আছে। আমি তালিকা পেয়েছি কারা কারা কি বলিছে, টেনশন লিও না। তোমাকে ক্যাঙ্কা করে সাইজ করা হবে সেটা দেখামো এক এক করে। আজকে শুধু একজনের দেখাই। হ্যাঁ, ওই না, আচ্ছা, আর একজনকে মিচ্ছিয়ানা ডবা দিই। হ্যাঁ, দুইজনকে। তো আর বেশি না আজকে। হ্যাঁ, এই যে দেখেছেন না আনভিরের বাপ, সে কি করছে দেখেন। 100% মানুষ এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন। আমরা আছি, ব্যবসায়ীরা আছি, আজীবন আপনার সাথে থাকব। আমরা আপনার সাথে থাকব। কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। সে করছে আমৃত্যু হাসিনার পক্ষে থাকবে। তুই তাহলে বাঁচবো না বেশি দিন, কারণ কারাল রানীর তো সময় শেষ, তোরও সময় শেষ। সে অবশ্য মরে গেলে বেঁচে গেল। তোর আর তোর পোলা তো জেলে ঢুকানো হবি, তোর পোলা খুনের মামলা করবি। আর তুই জিন্দেগিতে কত মানুষের জমি জমা দখল করিস, খুন খারাপি করিস, সব হিসাব হবি কলে। হ্যাঁ, ভাবিস টেকা দিয়া দুনিয়া কিনে নেব। হ্যাঁ, তোর টেকা, তোর সম্পদ, তোর বসুন্ধরা, তোর হাসিনার মধ্যে হান্দাই দিব বান্দির পুত। আর তোর ওই যে নইম নিজাম আছে না, এটা স্পেন্সার। হ্যাঁ, ওরা কিন্তু মাথার উপরে তুলে আমি ঠেকনা মারবো। আমি যেদিন দেখা হবি ওর সাথে আমি কয়ে দিলাম। হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ, হাসিনার আমলে ব্যবসাগিরি বান্দির পুত কি করেছিস এই সময় আয় দেখি। আমরা কি কি শুনেছি? ঋণ খেলাপি, ব্যাংক লুট, শেয়ার বাজার কারসাজি, অর্থ পাচার, সিন্ডিকেট, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য পণ্যের লাগাম ছাড়া মুনাফা, নির্মাণ ব্যয় বিশ্ব রেকর্ড সৃষ্টি, দুর্নীতি। এই জন্য হাসিনা ভালো। হ্যাঁ, এই জন্য তোকে হাসিনার তেল জমিছে, তোর বসুন্ধরা জাতীয়করণ করা হবি কলে। তারপর এইটার মুনাফা দিয়ে কৃষক আর শ্রমিকদের বিনামূল্যে হাসপাতাল বানানো হবি জেলায় জেলায়। মনে রাখিস। আর দেখেন আরেকটা মাল, দেখেন কি করছে। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ বুঝি না, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেখতে চাই। তারপর দেখেন কি স্লোগান দিছে, জয় শেখ হাসিনা। হ্যাঁ, এই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম মজুমদার। উইকলে লাকসামের মাল বিএনপি করতো, কিন্তু খালেদা জিয়ার আমলে ক্যাঙ্কা মাল বিএনপির জুটে। দেখেন তার নামে রিপোর্ট। বন্ড সুবিধার অপব্যবহার এবং আমদানি রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে 1000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। গত 4 বছরে অবৈধভাবে অর্জিত অর্থের মধ্যে কমপক্ষে 210 কোটি টাকা যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খেরে বুড়া খাটাস, দাঁড়িয়ে রাখিস, সুন্নতি চেহারা ধরেছে, চেহারা সম্মান রাখবি না? তুই তো বদমাইশের বাচ্চা রে। সুন্নতি চেয়ারে বদমাইশি করার ছাতা নাকি রে? ভাল শুন, এক পা তো কব্বরে দিয়ে রাখছি, এত টাকা দিয়ে করবো কি? ওটা তো তোর ভোগ করবার পারবো না। ওটা আমরা জয় বাংলা করে দেবো। এর একটা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক। তোর ব্যাংকে তালা লাগিয়ে দেওয়া হবি। কেউ টাকা ঢুকা রাখলে কিন্তু সরাই নেন ব্যাংক থেকে। পরে করেন না, সাবধান করি নাই, অন্য ব্যাংকে রাখেন।
আর এটা গার্মেন্টস আছে নাসা গ্রুপ, ওটাও জাতীয়করণ করা হবে। আমার গার্মেন্টস ভাই বোনেরা যদি নাসা গ্রুপে কাজ করে থাকেন, অন্য অন্য গার্মেন্টসের চাকরি খুঁজে নেন, ওইটার থাকেন না। আবার এই হারামজাদার ইচ্ছা হয়েছে এই বিসিসিআই ইলেকশন করবি, কারণ ওই যে কয়টা পদ না তার চেয়ে ক্যান্ডিডেট কম হয়েছে, একটা ক্যান্ডিডেট পাওয়াই যায়নি, যতগুলো পদ 17টা বোধহয় পদ, তার মধ্যে 16টা ক্যান্ডিডেট হয়েছে, মানে যারা ক্যান্ডিডেট হয়েছে সবাই জিতে গেছে আর কি। এই যে দেখেন, কারণ ওই কর খেলাপি আর ঋণ খেলাপি, বিসিসিআই নিয়ম অনুযায়ী এনবিআর বা রাজস্ব বোর্ড থেকে জানাইতে হয় যে সে ঋণ বা কর খেলাপি না। তো উই তো ভাবিছে হাসিনার নামে সিকিউর পারলে হাসিনা এনবিআর এ কয়ে দিবি। আপনারা ওনার সাথে সিকিউর দিলেন কেন ব্যবসায়ী নেতারা? হ্যাঁ, উই তো সিকিউর দিচ্ছে ওর কারণে, আপনারা কেন ওর সাথে গলা মিলান? আর যাকে ইলেকশন করবার দিবেন না তাকে স্টেজে তুঠাইছেন কেন কুল করে নি বেশি? হ্যাঁ, এখন বুঝেছেন তো কেন এরা জয় হাসিনা ব্যবসায়ীরা হাসিনা টিকাবি। তুই নিজে টিকা আগে। বাজারে তোদের মতো লেসপেন্সার কি কম আসছে? প্রচুর আসছে। এতদিন এরে ওরে